একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে বাংলাদেশে। 5 তারিখে সাবেক প্রধানমন্ত্রী যখন চলে যান, পালিয়ে যান, তখন কিন্তু দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা ছিল সেটা কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে সব জায়গাতে কিন্তু পড়েছে। আমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পরে গিয়ে দেখলাম যে আমার রুমে একটা কাগজও নাই, একটা কোনো ধরনের কোনো ফাইল নাই, কিচ্ছু নাই, একদম আই হ্যাভ স্টার্টেড ফ্রম জিরো। এবং আমার যে ডিরেক্টর সাহেবরা, যারা আরও 20-22 জন ডিরেক্টর সাহেব আছেন, তাদের রুমেও কোনো ধরনের কোনো কেউ যে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাবে অথবা কেউ যে একটা বলবে যে এখান থেকে শুরু করেন, তো ওইটা একদম খুবই সাংঘাতিক অবস্থা ছিল। সেরকম একটা জায়গা থেকে বের হয়ে এসে আপনার এই সরকার এই গত কয়েক মাসের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা কাঠামোর ভিতরে নিয়ে আসতে সক্ষম হয়েছে। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আপনারা জানেন, অনেকেই জানেন যে বিশ্বের অন্যতম বৃহত্তম একটি শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং আমরা সরকারের কাছ থেকে কোনো টাকা নেই না, আমরা গ্রান্টস কমিশনের কাছ থেকে টাকা নেই না, আমরা সেলফ ফান্ডেড, আমরা টাকা ইনকাম করি এবং খরচ করি এবং সরকারকে বছরে কয়েকশো কোটি টাকা ট্যাক্স এবং ভ্যাট আমরা দেই। সেখানে আমাদের আন্ডারে প্রায় দেশের 2500-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গভর্নিং বডি আমরা পরিবর্তন করেছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিভিন্ন কারণে এটা সরকারের মাউসির নির্দেশনা ছিল, সরকারের মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল, গভর্নিং বডি। সেই গভর্নিং বডি পরিবর্তন করতে গিয়ে আমাদের কিছুটা কষ্ট হয়েছে, কিন্তু আমরা প্রায় 90% কলেজে সারা দেশের গভর্নিং বডিটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এখন এই গভর্নিং বডি রাখা দরকার কি দরকার না, গভর্নিং বডির সদস্যদের কোন ধরনের যোগ্যতা হতে হবে, সেগুলা 1992 সালের পরে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পরে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়টি কোনো সংস্কার সেরকম হয় নাই, রুটিন দায়িত্ব পালন করা হয়েছে। আমরা সেই জায়গাটাতে একটু হাত দিয়েছি এবং সেই জায়গাটাতে হাত দিতে গিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে আমাদের শিক্ষার মান, একটু আগে আলোচনা করছিলাম, শিক্ষার মান, কোয়ালিটি এডুকেশনে ঘাটতি আছে। সেই কোয়ালিটি এডুকেশনের ঘাটতিগুলা কীভাবে দূর করা যায় সেটা আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা প্রথমবারের মতো সিলেবাসকে আমরা পরিবর্তন করতে যাচ্ছি এবং সেই সিলেবাসটা যাতে একটা ব্লেন্ডেড এডুকেশন হয়, একটা টেকনিক্যাল কারিগরি শিক্ষার দিকে যাতে যায় এবং অনার্স মাস্টার্স করবে, কিন্তু একই সঙ্গে অনার্স মাস্টার্সের সাথে সে যদি একটা টেকনিক্যাল কোর্স করে, তার যে 140 ক্রেডিট আছে অনার্সের, সেখান থেকে 20 ক্রেডিটের একটা টেকনিক্যাল কোর্স যদি সে করে, সে হয়তো পলিটিক্যাল সায়েন্সে অনার্স করছে অথবা হিস্ট্রিতে অথবা বাংলাতে, কিন্তু একই সঙ্গে যদি সে একটা টেকনিক্যাল কোর্স তার চয়েসে একটা টেকনিক্যাল কোর্স যদি করে, সার্টিফিকেট 1 কোর্স, সেটা যদি আবার অ্যাক্রিডিয়েটেড বাই বাহিরের যে সমস্ত সংস্থাগুলো, প্রফেশনাল বডি, তাদের যদি অ্যাক্রিডিয়েশন থাকে, তাহলে এই ছেলেমেয়েগুলা দেশের ভিতরে আপনার উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আর বিদেশে যদি চাকরি করতে যায় তাহলে দেখা যাবে এখন যে 20-30 হাজার টাকা বেতনে যাচ্ছে, তখন সে 80-90 হাজার টাকা বার্গেন করতে পারে, যেটা ভারতে অথবা ইভেন পাকিস্তানে, ইভেন ইদানিং দেখা যাচ্ছে যে নেপালের ছেলেমেয়েরা বাহিরে গিয়ে যারা কাজ করে তারা তাদের বার্গেনিং ক্যাপাসিটি ডেভেলপ করেছে। সেটা যদি করা যায়, মনে রাখতে হবে যে আমরা প্রতি বছর প্রায় 5-7 লক্ষ গ্র্যাজুয়েট প্রডিউস করি। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে 30%, আমরা এককভাবে 70% আমরা প্রডিউস করি গ্র্যাজুয়েটস যারা। তাদের যদি এই টেকনিক্যাল এডুকেশনটার দিকে ধাবিত করা যায়, আমাদের রিসোর্স আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, যেটা নাই সেটা হলো আমাদের মনিটরিং নাই, যেটা নাই সেটা হলো আমাদের ইনিশিয়েটিভ নাই, যেটা নাই সেটা হলো আমাদের মিশন এবং ভিশনটা নাই, আমরা কি করতে চাই ছেলেমেয়েদেরকে নিয়ে, অথবা যেটা নাই সেটা হলো আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজটা নাই। সেই জায়গাটাতে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমরা এখন প্রায়ই বলছি যে আমাদের দেশে যে $50 বিলিয়ন যে ফরেন রেমিটেন্সটা আসে, 25 বিলিয়ন ব্যাংকে আসে, আরও 20-25 বিলিয়ন আপনার হুন্ডিতে আসে, সেটা হয়তো আগামী 10 বছরে আমরা এটা 100 বিলিয়নে নিয়ে যেতে পারি। এই জন্য আমরা প্রায়ই বলছি যে বাংলাদেশে শিক্ষার যদি কোনো সংস্কার করতে হয়, দুটো জায়গাতে হাত দিতে হবে, একটা প্রাথমিক শিক্ষা, আর একটা হলো আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়।